সুপ্রিয় বন্ধুরা, জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানাচ্ছি সাহিত্য বিষয়ক আলাপচারিতায়। বন্ধুরা, আজ আমরা এমন একজনকে অতিথি হিসেবে পেয়েছি যাকে সবাই যারা সাহিত্য চর্চা করেন এবং যারা সাহিত্যের অনুরাগী তারা এক নামেই চেনেন। তিনি হচ্ছেন রাজু আলাউদ্দিন। একাধারে তিনি কবি, সম্পাদক, অনুবাদক, সাহিত্য সমালোচক এবং সেই সাথে সাংবাদিকও। আমরা আজ সত্যি সত্যি এমন একজন অতিথিকে পেয়েছি যার সাথে আলাপচারিতায় আমরা কাটাবো বেশ কিছু সময় শিল্প এবং সাহিত্যের আলোচনায়। রাজু ভাই, আপনাকে জয়ানন্দিনী চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমাদের দর্শক এবং আমাদের যারা শ্রোতা রয়েছেন তারা আজ আপনার সাথে বলবো যে এই আয়োজনে তারা অংশগ্রহণ করবেন আলাপচারিতায়। জি, অবশ্যই। রাজু ভাই, প্রথমে আমরা একটু যাচ্ছি আপনার শৈশবে। আমরা যতটুকু জানি আপনি জন্ম নিয়েছিলেন শরীয়তপুরে। জি। আপনার শৈশবটা যদি আমাদেরকে একটু বলেন, কিভাবে কাটলো আপনার শৈশব? আসলে আমি জন্ম নিয়েছি শরীয়তপুরে, কিন্তু খুব বেশি সময় কিন্তু আসলে গ্রামে থাকিনি। মানে জন্মের খুব সম্ভবত বছর খানেকের মাথায় আমরা ঢাকায় চলে আসি আর কি। আমার বাবা ঢাকায় থাকতেন। ঢাকার স্বামীবাগ এলাকাটা আপনি চেনেন বোধহয়, তাই না? দয়াগঞ্জ, স্বামীবাগ, পুরনো স্বামীবাগ। স্বামীবাগ তো দুটো, একটা হলো পুরনো, একটা নতুন আর কি। আমরা ছিলাম পুরনো, যে রেললাইনের ওপারে। হ্যাঁ, রেললাইনের, এটা হলো রেললাইনের পশ্চিম দিকে আর কি। এটা হলো বিখ্যাত আপনার, আমি বলি, শক্তি ঔষধালয়ের কারখানা। এটার নাম তো শুনেছেন, তাই না? আমি দেখেছি ওটা। আমরা গোলাপবাগ মাঠের কাছে ছিলাম। একদম ওইটার মুখোমুখি একটা গলি ছিল। তো এই স্বামীবাগে ছিলাম বেশ অনেক দিন। আমার শৈশব স্বামীবাগেই কেটেছে আসলে বলা যায়। আর গ্রামের অভিজ্ঞতা যেটা, সেটা হলো মাঝে মধ্যে গ্রামে যেতাম, হয়তো মানে ঈদ বা এইরকম সময় যেতাম। বছরে হয়তো একবার দুবার যেতাম, কিন্তু থাকতাম অল্প সময়ের জন্য। দ্বিতীয়ত, জন্মের পর সবচেয়ে দীর্ঘ সময় আমার কেটেছে গ্রামে, সেটা হলো 71 সালে। 71 সালে আমাদের যে গৃহ শিক্ষক ছিলেন, তিনি মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই একটা ভ্যাকেশনে আর কি উনি বাড়ি যাবেন, তখন আমাকেও সঙ্গে নিয়ে গেছে। ছোট্ট আমি তখন, আমাকে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে তো শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। আমার বাবা মা তারা অনেক কষ্ট করে পরে গ্রামের বাড়িতে পৌঁছেছিলেন। অনেক মনে আছে মানে বলেছেন আর কি, কিছু দূর হেঁটে, কিছু দূর গাড়িতে, কিছু দূর নৌকায়, এইভাবে। আপনি জানেন ঢাকা থেকে একদম শরীয়তপুর দীর্ঘ একটা পথ, তাই না? তারপরে নদী পথ, এইসব ভাবে যেতে হয়েছে। তো গ্রামের অভিজ্ঞতা, গ্রামে আমি অল্প সময় থেকেছি, কিন্তু গ্রামের জন্য আমার একটা অসম্ভব রকমের একটা নস্টালজিয়া আছে। আমি গ্রাম নিয়ে 2-3টা অটোবায়োগ্রাফিক্যাল, মানে এসে যেটা বলে, ওরকম আমি লেখা লিখেছি। শৈশবের স্মৃতি? হ্যাঁ, শৈশবের স্মৃতি একদম। আমি ওটার নাম দিয়েছি, যুদ্ধ বা 71-এর স্মৃতিও কি আছে? ওইগুলো আসেনি, আসছে একদম গ্রামের, একদম গহীন গ্রামের অভিজ্ঞতা। সেই পুকুর, খাল, বিল, বনে বাদারে ঘুরে বেড়ানো, ওই বন্ধুদের সঙ্গে সময় কাটানো, এই রকম স্মৃতি, কিন্তু খুব অন্যরকম ভাবে। আমি নামও দিয়েছি ওটা যে নিসর্গের নিভৃত কুহক, জীবন দাসের একটা কবিতার অংশ আর কি। হ্যাঁ, আসলে কুহক, আসলে প্রকৃতির কুহক। একদম একদম। তো কম ছিলাম, কিন্তু মনে খুব দাগ কেটে আছে। এখন তো সেই গ্রাম নেই নিশ্চয়ই, অনেক পরিবর্তন। আমাদের গ্রামটা ঠিক আগের মতো এরকম ভাবে নেই, কিন্তু খুব বেশি বদলায়নি। কারণ হলো ওই যেটা হয়েছে, বিলটা একটু ছোট হয়ে গেছে। ছোট হয়েছে মানে ধরেন বিলের একটা অংশ কোনো একজন ধনাঢ্য ব্যক্তি কি বলে মাছ চাষের জন্য ইয়ে করে ফেলেছে। তারপরে আর যেটা হয় সেটা হলো যে গ্রামের খালি জায়গাগুলো বাড়ি টাড়ি করে কিংবা রাস্তাঘাট করে অনেক সংকুচিত হয়ে আসছে। কিন্তু তারপরে এখনো পর্যন্ত মানে গ্রামের, আমি বলবো 70% এখনো আগের মতোই আছে। আপনার পরিবার বা এই যে আপনার বেড়ে ওঠা, আপনার সাহিত্যের প্রতি যে অনুরাগ বা এই যে সাহিত্যিক জীবন, এর মধ্যে কোনো প্রভাব রেখেছিল? না, আমার পারিবারিক কোনো ইয়ে নাই আসলে। সাহিত্য কেন, একদম একদম অকপটেই বলতে পারি যে আমাদের যে বংশ, আমি যেই বংশে জন্মগ্রহণ করেছি,
সেই বংশে আমি ছিলাম প্রথম স্বাক্ষর মানুষ। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন তাহলে যেখানে অক্ষরই নেই সেখানে সাহিত্য তো আরো দূরের কথা। পড়াশোনাটা কি দেশে শুরু হয়েছিল না ঢাকায়? না, ঢাকায়। আমি তো জন্মের মানে বছরখানেক পরেই আমি ঢাকায় চলে এসেছিলাম। ফলে আমি পারিবারিকভাবে এই সাহিত্যের প্রশ্নে আমি কিছুই পাইনি। তবে আমার যখন থেকে সাহিত্যের প্রতি আগ্রহ তৈরি হলো, বাবা মা কখনো কোনো বাধাও দেননি। উম, তারা তাদের খুব একটা আগ্রহ ছিল না, তাদের দিক থেকে কোনো বাধাও ছিল না আর কি। কিন্তু তখন কি ভেবেছিলেন যে আসলে লেখক জীবনটাই আপনার প্রধান জীবনে পরিণত হবে? না, তখন তো আসলে ভাবিনি। আমি তো লিখতে শুরু করি কত বলা যায়, মানে একদম ওইভাবে বলতে গেলে 10-12 বছর বয়সে লিখতে শুরু করি। তখন কি আর লেখা, সেগুলো পদ্য, ঠিক আছে, হয়তো ছড়ার মতো পদ্য এরকম লিখতাম। তখন তো ভাবিনি যে আমি লেখক হব। সেটা অনেক পরে হয়েছে আসলে। সেটা হয়েছে যখন লেখা প্রকাশ হতে শুরু করে, সেটা ধরেন 80-র দশকের শুরুতে, 81-82 সালে। তখন ভাবতে শুরু করি যে ভাবতে মানে এইটা ভাবায় মাথার মধ্যে এলো যে লেখাই হবে আসলে আমার নিয়তি। লেখা ছাড়া আর অন্য কোনো পেশায়, অন্য কোনো পেশা না, মানে লেখার সাথে সংশ্লিষ্ট পেশাই আমি বেছে মানে লেখায় নিয়েছিলাম। আনন্দ, লেখাটাই লেখায় প্রেম। আনন্দ এবং লেখার সাথে সংশ্লিষ্ট পেশাই আমি বেছে নিয়েছি, অর্থাৎ সাংবাদিকতা এরকম। কিন্তু ওই ছোট্টবেলায় কখনো ভাবিনি আসলে। তবে পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল, তখনই লিখতে শুরু করেছি, এই আর কি। তো এই যে আপনার সাংবাদিক জীবন, এই জীবনটা কি আপনার লেখাকে কোনোভাবে সমৃদ্ধ করেছে, বা লেখার যে খোরাক বা উপাদান সেটা কি আপনি সেখান থেকে নিতে পেরেছিলেন? লেখার খোরাক মানে জানি না, সাংবাদিকতা অনেক সময় লেখককে পুষ্টি যোগায়, অনেক লেখকের ক্ষেত্রে, যেটা কারণ একদম আপনি জানেন। অনুসন্ধিৎসু। হ্যাঁ, বা আপনি জানেন যে এই কি বলে, মার্কেস কিংবা হেমিংওয়ে, হুম, এরা একই সঙ্গে সাংবাদিক ছিলেন এবং বড় লেখকও ছিলেন। এবং এরা দুজনেই স্বীকার করেছেন যে সাংবাদিকতা তাদেরকে মানে লেখক সত্তাকে পুষ্টি জুগিয়েছে। আমার ক্ষেত্রে হয়তো ওইভাবে সরাসরি যোগায়নি, কিন্তু সাংবাদিকতার সাংবাদিকতায় জড়িত হওয়ার কারণে লেখক যে পরিমণ্ডল, লেখালেখির যে পরিমণ্ডল, যে এই জগতের সঙ্গে আমি, একাত্মতা, হ্যাঁ হ্যাঁ, একাত্মতা বা এর ভিতরে সংশ্লিষ্টতা থাকার, পেয়েছেন। হ্যাঁ, এর ভিতরে থাকার ফলে যে আনুকূল্যটা তৈরি হয়েছে, সেদিক থেকে সাংবাদিকতা আমার জন্য অনুকূল ছিল অনুকূল অবশ্যই। ছিল এবং আপনাকে মানে সাংবাদিকতা পেশাটা হয়তো আপনার লেখক জীবনে অলক্ষে কিছু প্রভাব রেখে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, সেটা তো অবশ্যই। হ্যাঁ, আমরা জানি আপনি বেশ একটা সময় প্রবাসে ছিলেন জি। এবং ওই সময় আপনি সাহিত্য চর্চা করতেন। হুম হুম। এই যে প্রবাস জীবন, এই প্রবাস জীবনটা আপনার সাহিত্য চর্চাকে কিভাবে প্রভাবিত করেছে বা কি ধরনের প্রভাব রেখেছে? আমি 10 বছর ছিলাম দেশের বাইরে। সেটা মানে মেক্সিকো, আপনি জানেন বোধহয়। এই 10টা বছর আমার লেখার পরিমাণ কিন্তু ঠিক আগের মতো ছিল না, মানে অনেক কমে গিয়েছিল। কমে যাওয়ার প্রথম কারণ হচ্ছে ওইখানে যেই পেশায় আমি ছিলাম সেটা, তার সঙ্গে লেখালেখি বা এরকম কোনো এই ছিল না। ওটা একটা মানে লেখা বহির্ভূত অন্য এক জগৎ, এবং সেখানে অনেক বেশি সময় চলে যেত আর কি। ওই কোম্পানিতে, প্রাইভেট একটা কোম্পানিতে কাজ করতাম। ফলে লেখার সময় আসলে বা লেখার জন্য ভাবার মতো অনুকূল আবহ ছিল না। সেটা আরও একটা কারণে যে এই যে মানে লেখার জন্য আমি মনে করি যেই সাংস্কৃতিক যে পরিমণ্ডলটা প্রয়োজন হয়, অনেক সময় অনেকে প্রবাসী থেকেও লিখতে পারেন, আমি পারিনি খুব একটা লিখতে। তবে যেটা হয়েছে সেটা হলো আমি পড়েছি, এবং আমি যেটা লক্ষ্য করে আমি ওখানে গিয়েছিলাম সেটা হলো যে কাজের সূত্রেই কাজ করতেই গিয়েছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম যে এমন একটা দেশে যাব, যেই দেশে যাওয়ার জন্য আমার আগে থেকেই একটা মানে সাহিত্যিক কারণে ওই দেশের সংস্কৃতিকে বোঝা, ওই দেশের সাহিত্যকে আরও কাছ থেকে দেখা, এরকম একটা পরিকল্পনা আমার ছিল আগে থেকেই। পরে যখন চাকরির অফার এলো, তখন আমি সঙ্গে সঙ্গে এটা লুফে নিলাম। কারণ আমার আগে থেকেই স্প্যানিশ সাহিত্যের প্রতি একটা ধীরে ধীরে আগ্রহ জন্মাচ্ছিল, আপনি জানেন হয়তো। বা ল্যাটিন আমেরিকার যে লাতিন সাহিত্য নিয়ে আমেরিকান আপনি পরে কাজ সাহিত্য নিয়ে, করেছেন। হ্যাঁ সেটাই। তো সেই জন্য আমি ওই কি বলে, ওই দেশটিকেই বেছে নিলাম।
তবে যেটা হয়েছে সেটা হলো লেখা যদিও সেই পরিমাণ হয়নি, কিন্তু ও স্প্যানিশ সাহিত্যের সাথে সম্পর্কটা অনেক গভীর হলো আর কি, পাঠের সূত্রে, ওইখানকার সঙ্গে জীবনটা একটা দেখে। সাংস্কৃতিক, হ্যাঁ, ওদের জীবন আচার, ওদের সাংস্কৃতিক মানে জীবন প্রণালী, এগুলো বেশ কিন্তু গভীরে একটা, আপনি প্রবেশ করতে পারলেন, মানে লাতিন আমেরিকার সাহিত্য যদি সেটা আমরা বলি। 10 বছর থাকার কারণে যে কেউই সেটা মানে গভীরে যেতে মানে না চাইলেও গভীরে প্রবেশ করেই আর কি, তাই না, সেটা হয়ে যায়। যে আমি এই প্রসঙ্গে একটু থাকতে চাচ্ছি, যেহেতু আপনি লাতিন আমেরিকার সাহিত্য নিয়ে বেশ কাজ করেছেন, আর আমরাও জানি যে আমাদের বর্তমান সময়ে আমাদের যে সাহিত্যের ধারা বা বাংলা সাহিত্যে যারা লিখছেন বা কাজ করছেন, তাদের উপরও কিন্তু লাতিন আমেরিকার সাহিত্য একটা প্রভাব রাখছে, বা ওখান থেকে আমরাও কিন্তু কিছু সংগ্রহ করার চেষ্টা করছি। আপনার কি মনে হয় যে এই লাতিন আমেরিকার সাহিত্য আসলে বাংলা সাহিত্য থেকে কোন দিক থেকে পৃথক, বা কোন দিক থেকে আমরা সাযুজ্য খুঁজে পাবো? সাজুজ্জোতি আগে বলি হ্যাঁ, না, সাজুজ্জোতি প্রথমটা আমরা সেটা একটু হচ্ছে যে একটা সাহিত্য যখন, ও যে সাহিত্যের মধ্যে সর্বজনীন চরিত্রগুলো থাকে, তখন সে আসলে সীমান্ত অতিক্রম করে আর কি। যেমন সার্বজনীন হয়, কালের উপরে, সার্বজনীন, মানে হ্যাঁ, কালোত্তীর্ণ বা বলবো কালোত্তীর্ণ যে হওয়া, যে কালোত্তীর্ণ সীমানা হলে হ্যাঁ বাউন্ডারি থেকে বাইরে চলে যায় আর কি। বাইরে চলে যায় বা পেরিয়ে যায়। তো লাতিন আমেরিকান সাহিত্যের এমন অনেক বড় বড় লেখক এসেছেন যাদের সাহিত্যের একটা আন্তর্জাতিক একটা আবেদন ছিল আর কি, আছে। এবং আমাদের কাছে ইউরোপীয় সাহিত্যের চেয়ে লাতিন আমেরিকান সাহিত্য কিংবা আফ্রিকান সাহিত্য কেন আমাদেরকে এমনভাবে আকৃষ্ট করলো বা টানলো, এর একটা প্রধান কারণ আপনার ধরেন আমরা উভয়ই আসলে তৃতীয় বিশ্বের দেশ, তাই না, আমাদের জীবনের যে সংগ্রামগুলো বা আমাদের যেই স্বপ্নগুলো প্রায় কাছাকাছি, বা অস্তিত্বের ওদের লড়াই, টিকে অস্তিত্বের থাকা। লড়াইগুলো, টিকে থাকাগুলো প্রায় একই রকম। তো এবং যেসব লেখকরা এই মানে এই সামাজিক এই চিত্রগুলো, এই সাংস্কৃতিক এই চিত্রগুলো ওরা ওদের লেখার মধ্যে নিয়ে এলো, সেটা কবিতা বলেন কিংবা উপন্যাস বা গল্প, সেগুলো কিন্তু আমাদের জন্য মানে একদিকে প্রেরণা হিসেবে কাজ করেছে, আরেকদিকে আমরা দেখলাম যে আসলে আমরা যত দূরবর্তীই হই না কেন ভৌগোলিকভাবে কিংবা ভাষিক যত দূরত্বই থাকুক, আমাদের চেতনার জগতের মধ্যে একটা ঐক্য আছে। সেই ঐক্যটা আমরা অনুভব করেছি লাতিন আমেরিকান সাহিত্যের ভেতর দিয়ে আর কি। যেমন আমরা ধরা যাক একটা ইয়ের কথাই বলি, আপনার ধরেন পেদ্রো পারামো। পেদ্রো পারামো উপন্যাসটা তো আপনি পড়েছেন, তাই না? সেখানে কি ঘটছে, মানে এই যে একটা চরিত্র সে খুঁজতে বেরিয়েছে, তার কি যে ওর মা বলছে যে পেদ্রো পারামোকে গিয়ে খুঁজে বের করবি, মানে তোর বাবা, এবং আমাদের যেটুকু সম্পত্তি সেটুকুই চাইবি ওর কাছে, তাই না? অর্থাৎ সম্পদের এই যে বঞ্চনা, ঠিক আছে, অপ্রাপ্তি আর কি। অপ্রাপ্তি, তো এই অপ্রাপ্তি কি আমাদের মধ্যেও নাই? মানে আমরা আসলে এই যে ওখানে আমাদেরকে খুঁজে পেয়েছি, আমাদেরকে দেখতে পেয়েছি। হ্যাঁ, ভূখণ্ড অন্যরকম হতে পারে, ওর ভাষা আরেকটা হতে পারে, কিন্তু ওর যে ভোগান্তি, ওর যে স্বপ্নগুলো এবং স্বপ্নভঙ্গগুলো, সেগুলো আমাদের চেয়ে বেশি দূরে নয়। এবং বৈষম্য, এবং বৈষম্যগুলো, তাই না, লড়াইগুলো, এইটা হচ্ছে একটা বড় জায়গা আর কি। আবার অনেক সময় যে শুধু এই লড়াইগুলোই আমাদেরকে আকৃষ্ট করেছে তাও নয়, এর চেয়ে ভিন্ন রকম জিনিসও আছে মানে লাতিন আমেরিকান সাহিত্যে, তাই না? যেমন হোর্হে লুইস বোর্হেস, তাই না, সেটা অন্যরকম, অনেক রকম। বা মার্কেজের জাদু বাস্তবতা যদি আমরা কিংবা বলি। মার্কেজের, আপনি দেখেন এই যে মার্কেজের শতবর্ষের নিঃসঙ্গতা আমাদের কাছে দূরবর্তী মনে হয় না। কেন মনে হয় না? কারণ আমরা প্রায় এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। এবং আপনি দেখেন এবং ওই যে বাড়িটার কথা বলা হয়েছে যে ভুতুরে বাড়ি, মানে ওই বাড়িটাও কিন্তু আমরা যখন আমাদের পেছনে যাই আমরা দেখতে পাই আমাদের দাদার আমলের বা নানার আমলের বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, আপনি আরো একটা নিকটতম উদাহরণ হচ্ছে পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি আপনি দেখবেন, পদ্মা নদীর মাঝিতে কি ঘটছে, ওইখানে হচ্ছে ওই পরিবারটা যাচ্ছে কোথায়? ময়নাদ্বীপ। ময়নাদ্বীপে যাচ্ছে, ঠিক আছে। কি মাকন্দতে
ওইখানে একটা নতুন বসতি বসতি। গড়ে উঠতেছে, তাই না? একটা জনগোষ্ঠী তৈরি হচ্ছে। আর ময়নাদ্বীপে কি হচ্ছে, একই রকম নতুন কিন্তু বসতি গড়ে উঠছে। নতুন বসতি গড়ে উঠতেছে, তাই না? শুধু একটা হলো দ্বীপের ভিতরে, আরেকটা হচ্ছে এবং সমুদ্র বা নদীর সেই পাশে। দৃষ্টিতে দেখলে কিন্তু আমাদের হোসেন আলীকে আর এখন কিন্তু খুব মানে খল চরিত্র মনে হয় না। না, হ্যাঁ, সেও খল হয়তো একটা চরিত্র নতুন নয়। আবাদ ভূমির স্বপ্ন দেখেছিল। না, সে তো খল নয়, হুম। সে কিন্তু তো খল নয়। উপন্যাসে কিছুটা কিন্তু আমরা ওই সময় যখন পড়ি আমাদের কিন্তু একটু হোসেন আলীর উপর রাগ মনে হয় বা যেন একটু সে বঞ্চিত করছে এক্সপ্লয়েট মানুষগুলোকে, করতেছে মানুষের দারিদ্র্য নিয়ে। স্বপ্ন দেখিয়ে হ্যাঁ, সে সেটা মনে হয়, কিন্তু আসলে তো ও তো হচ্ছে একজন স্বপ্নী। ও হচ্ছে একটা ইউটোপিয়া, মানে উনি হচ্ছে আমাদের টমাস মুর। হুম, টমাস মুর যেরকম ইউটোপিয়া ইয়ে করেছে, হোসেন মিয়া হচ্ছে টমাস মুর। এবং আমার এখন মনে হয় যে আমরা কিন্তু ঠিক ওই কোনো ময়নাদ্বীপে তো আমাদের এখন বসতি হয়েই গেছে। ও যেটাকে দেখাতো হয়তোবা সেটা সুন্দরবনের কোনো একটা জায়গা, বাড়ি হয়তোবা কোনো দ্বীপ, সেখানে কিন্তু আমরা নিশ্চয়ই এখন ওখানে বসতি করেছি। তাহলে আপনি বলেন যে শতবর্ষের নিঃসঙ্গতা পড়ে আপনি কেন একাত্মবোধ করবেন না? মানে করার মতো সমস্ত কিছু তো আছে। এগুলো হচ্ছে একদম ফিজিক্যাল, যেটাকে বহিরাঙ্গিক মানে বর্ণনাগুলোর কথা বলতেছি। আর এর ভেতরের যে কাণ্ড কারখানাগুলো, এদের যে সম্পর্কগুলো, এদের সাথে যে একজনের সাথে আরেকজনের মানসিক সম্পর্ক, তারপরে আরো নানান রকম উত্থান পতন, উত্থান ঘাত পতনগুলো, প্রতিঘাত। তাই না? ঘাত প্রতিঘাত। এবং ওই যে যুদ্ধের কথা বলা হচ্ছে, যেই মানে ওদের যে কলা চাষিদেরকে যে ইয়ে করা হচ্ছে, তাই না? এগুলো আমাদের সঙ্গে মিলে যায়। আমাদের এখানে এরকম মানে কি বলে হত্যাকাণ্ড হচ্ছে না? এই যে ধরেন মানে এক ধরনের নির্যাতন আর কি, মানে নির্যাতন, শোষণ হ্যাঁ, আর কি। শোষণ, তাই না? এগুলো তো আছে। তো ফলে তে এগুলো আমাদের অনেক নিকটতম মনে হয়। কারণ হচ্ছে ওদের যেই যেটা আগেই বললাম, ভোগান্তিগুলো, সাফারিংস বা স্বপ্নভঙ্গ প্রায় আমাদের মতোই মনে হয় আর কি। আর খালি পার্থক্যটা হচ্ছে যে অনেক বেশি দক্ষ হাতে এগুলো তৈরি। উপস্থাপনাটা অনেক ভিন্ন। হ্যাঁ, এবং ওইখানে আমি যেটা আমার কাছে মনে হয় যে আপনি হয়তো আমার চেয়ে আরো অনেক ভালো মানে বলতে পারবেন যে ওদের প্রত্যেকটা লেখার মধ্যে আমরা একটা ফিলোসফি পাই, একটা দার্শনিক মানে মনন বা একটা জীবনকে দেখার যে একটা দার্শনিক ভিউ বা দার্শনিক ভঙ্গি, সেটা কিন্তু আমরা পাই। ওইটা কি আমাদের এখানে একটু কম মনে হয় আমাদের বাংলা সাহিত্যে? না, দর্শন আমাদের এখানেও কম না। এটা হলো ওই দর্শনটা কতটা দরিদ্র আর কতটা সমৃদ্ধ, পার্থক্য এইটুকুই। বা প্রত্যেকটা এটা কি মানুষেরই এরকম যে আমরা আসলে অতটা আমাদের দর্শন ঠিক আছে কিন্তু আমরা আসলে প্রকাশ করতে পারিনি সেই রকম সবল ভাবে, এরকম কি? সেটা কিছুটা তো অবশ্যই হতে পারে, তাই না? যে আপনার দর্শন কতটুকু আপনার মধ্যে দার্শনিক চিন্তা আছে, সেটা আপনি প্রকাশ করতে পারবেন যদি আপনার ওই রকম ভাষাটি আপনার আয়ত্তে থাকে। বা আমাদের কারণ পড়াশোনার জায়গাটা যদি আরো একটু হ্যাঁ, না, পড়াশোনা তো অবশ্যই, আমি মনে করি যে পড়াশোনার কোনো বিকল্প নাই। অনেকে মনে করে যে বেশি পড়লে চিন্তার মৌলিকত্ব নষ্ট হয়, কিংবা এগুলো স্রেফ বাজে কথা। কেন আপনি বলি, আপনি রবীন্দ্রনাথের পাঠের পরিধি সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। যদি জানতাম তাহলে আমরা কোনোদিন এইসব ভাবতেই পারতাম না যে মানে পাঠ ছাড়া আসলে কিচ্ছু হয় না। পড়তেই হবে, মানে পড়ার কোনো বিকল্প নেই। পড়ার তো কোনো বিকল্প নেই, কারণ পড়াটা হচ্ছে আপনার একটা প্রতিদিন আপনাকে খেতে হলে বাঁচতে হয়, একটা গাছকে বাঁচাতে হলে পানি দিতে হয়। পাঠ হচ্ছে একজন লেখকের জন্য প্রতিদিনের পানি। আপনি পানি না খেলে বাঁচবেন না। আপনি আপনি না, এখন অনেকে বলতে পারে যে না, আমি তো না পড়ে মৌলিক কিছু চিন্তা করতে পারি। এটা অ্যাবসলিউটলি রং, এটা সম্ভবই না। এক কথা কি, সাহিত্য সাধনা যিনি করবেন তাকে অবশ্যই পাঠের সাধনাও করতেই হবে। পাঠ না, পাঠ ছাড়া কিচ্ছু নাই। আচ্ছা, আমরা একটু রাজু ভাই আপনার অনুবাদের দিকে যাচ্ছি। আমরা অবশ্যই আপনার কবি সত্তার দিকে একটু পরে ফিরবো, কারণ আপনি একজন কবিও। আপনি অনেক অনুবাদ কর্মের সাথে যুক্ত থেকেছেন, সম্পাদনা করেছেন, নিজে করেছেন, এবং আপনি স্প্যানিশ এবং ইংলিশ থেকে অনুবাদ করেন। এই যে আমাদের দেশের অনুবাদ, আমরা কিন্তু অনেক সময় আমাদের দেশের অনুবাদের উপর নির্ভর করতে পারি না। বলা হয় যে আমাদের দেশের থেকে পার্শ্ববর্তী আমাদের পশ্চিমবঙ্গের অনুবাদ অনেক ভালো। এই জায়গাটা আপনি আসলে কিভাবে দেখেন? না, না, শোনেন, এইগুলো অনেকে বলে যে পশ্চিমবঙ্গের অনুবাদ আমাদের চেয়ে ভালো, বা আমি কোনো ইয়ে করব না। পশ্চিমবঙ্গে অবশ্যই অনেক ভালো ভালো অনুবাদক আছেন। যেমন আমি তো মনে করি
যেমন অলোকরঞ্জন দাশগুপ্তের মতো অনুবাদক, যিনি অসাধারণ কবি এবং প্রাবন্ধিক, তার অনুবাদ উনি যখন জার্মান ভাষা থেকে অনুবাদ করেন, সেই ভাষা যে কোনো ইংরেজের চেয়ে অনেক বেশি আপনার সফল এবং অনেক বেশি কাছাকাছি। অনেক বেশি, হ্যাঁ, মূলানুগ, সফল, এবং যদি সেটা কবিতা হয়, কাব্যের যে ব্যঞ্জনা, আলংকারিক যে সৌকর্য অসামান্য। আমার তো অনেক সময় মনে হয় কোনো ইংরেজ যারা ইংরেজিতে অনুবাদ করে তারাও এতটা সাফল্যের সঙ্গে সেটা করতে পারবে না। কিংবা ধরেন শঙ্খ ঘোষের যে অনুবাদ, হ্যাঁ, কিংবা ধরেন আপনার আরো অনেকে আছে, বা এই যে চিন্ময় গুহ ফরাসি থেকে অনুবাদ করেন, কিংবা ধরেন আপনার মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার অনুবাদ নিয়ে একটু প্রশ্ন আছে, কিন্তু তারপরেও একজন অনুবাদক যদি ৮০ ভাগ সফল অনুবাদ করে তাহলে সেটাকে আপনি শতভাগ সফল বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে প্রত্যেকটা ভাষা একদম ভিন্ন তার চলন, ভিন্ন তার গড়ন, ভিন্ন তার চলন। ওখানে তো জীবনটা থাকে, মানে ভাষা মানে তো ওই দেশের জীবন, ওই দেশের সবকিছু। মানে ভাষাকে আপনি শতভাগ আপনি কখনো মানে একটা থেকে আরেকটা নিতে পারবেন না, ওর কিছু অংশ থেকে যাবে। ওইখানে ইতিহাস, ঐতিহ্য, জীবন সবকিছুই থাকে একটা ভাষার মধ্যে। হ্যাঁ, তো প্রত্যেকটা ভাষার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আসলে সবটা আমরা আনতে পারি না। এই জন্য আমি বললাম, যদি ৮০ ভাগ কেউ সফল অনুবাদ করে তাহলে ধরে নেবেন ওটা শতভাগ। আপনি তো ওই পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অনুবাদকের কথা বললেন, সেই প্রেক্ষিতে আমাদের দেশের অনুবাদ আসলে আমরা কতটুকু সফল হতে পেরেছি? আমাদের দেশেও ভালো কয়েকজন অনুবাদক আছেন। আপনি কি কয়েকজনের নাম বলতে চান? হ্যাঁ, অবশ্যই। আমি ধরেন খালিকুজ্জামান ইলিয়াসের মতো অনুবাদক তো মানে এটা একটা মানে কি বলে বিস্ময়কর। তার যে অনুবাদের যে ক্ষমতা, সেটা কবিতায় বলেন, উনি কবিতা কম অনুবাদ করেছেন, কিন্তু ওনার উপন্যাস কিংবা ধরেন প্রবন্ধ, বা উনি অনেক রকম অনুবাদ করেছেন। ওনার অনুবাদ আমি বলবো, যেটা ৮০ ভাগ বললাম, ওনার ক্ষেত্রে প্রায় ৯০ ভাগ। এত ভালো অনুবাদক। তার মতো মানে মূলানুগতায় বলেন, ভাষার মানে সুষমা বলেন, তারল্য যেটাকে আমরা বলি, বা হ্যাঁ, তো সমস্ত মানে নান্দনিক যেই ইয়েগুলো মেটানো প্রয়োজন, এগুলো উনি প্রায় সর্বোচ্চ মাত্রায় উনি এগুলো পূরণ করেন। হ্যাঁ, ওনার মতো অনুবাদক আমি পশ্চিমবঙ্গেও খুব কম দেখতে পাই। আমরা কি আমাদের বাংলাদেশের বর্তমান যে অনুবাদের যে জায়গাটা, সেটা নিয়ে কি আমরা মানে আমরা সন্তুষ্ট, নাকি আমরা মানে আরো মানে দরকার, আরো বেশি আমি বলবো যে চর্চা হওয়া দরকার, বা আরো উৎকর্ষের দিকে আমাদের যাওয়া প্রয়োজন? হ্যাঁ, যেমন আরো চর্চা হওয়ার দরকার, এটা আমি বলার আগেই এটা কিন্তু ইতিমধ্যে প্রয়োজনের ভিতরে এটা ঢুকে আছে। মানে এখন কিন্তু প্রচুর অনুবাদ হচ্ছে। আমি সেটাই বলতে যাচ্ছিলাম, যে প্রচুর অনুবাদ আমরা দেখি, কিন্তু এই অনুবাদগুলোর প্রতি আমরা কতটা নির্ভর করব? হ্যাঁ, প্রশ্নটা সেখানেই যে নির্ভর করা যায় না, এটা একটা মুশকিল আসলে। মানে সবার অনুবাদ না আর কি, বেশি খুব অল্প সংখ্যক ভালো অনুবাদক আছেন যাদের কাজ আপনি চোখ বন্ধ করে আপনি মানে আস্থা রাখতে পারেন, কিন্তু বেশিরভাগ অনুবাদের ক্ষেত্রে এই আস্থাটা আমরা রাখতে পারি না। প্রথম কারণ হচ্ছে, যারা অনুবাদ করেন তারা হয়তো খুব তাড়াহুড়ো করে বই বের করতে চান, এবং অনেক সময় আমি কিন্তু নিজে পেয়েছি যে দুই এক পারা বাদ দিয়ে অনুবাদ করে ফেলছে। হ্যাঁ, এগুলো আছে, এগুলো তো আছেই। কেউ কেউ বাদ দিয়ে যান না বুঝতে পারলে, তারপরে আপনার তাড়াহুড়ো করে ভুল অনুবাদ করেন, একটা ব্যাপার রয়ে গেছে, বাণিজ্যিক একটা বিষয় বোধহয় এইটা করেন। আরেকটা হলো, উনি যে ভুল করছেন সেটা উনি নিজেও জানেন না, ঠিক আছে। দ্বিতীয়ত হলো আপনার আমাদের প্রকাশনা সংস্থাগুলো এই অনুবাদের পাণ্ডুলিপি মানে বিচার করার মতো তাদের কোনো নিজস্ব কোনো সম্পাদক মণ্ডলী নেই, বা নেই, কোনো সম্পাদনা পরিষদ নেই। এইসব না থাকার কারণে হয় কি, আপনি প্রকাশক হচ্ছে সেই, আপনি দেখবেন বিদেশে ধরেন আজকে যদি শেক্সপিয়ার বেঁচে থাকতেন, শেক্সপিয়ারের রচনা যদি ধরেন পাণ্ডুলিপি শেক্সপিয়ার ধরেন পেঙ্গুইন প্রকাশনীকে দিল, সেই প্রকাশনী ওদের এডিটোরিয়াল বোর্ডের ওদের কাছে দেবে পাণ্ডুলিপি,
ওরা দেখবে পাণ্ডুলিপির মধ্যে ভুল টুল পাইলে সেগুলো ওরা দাগিয়ে দেবে, সাজেশন দেবে, মানে এটার পরিবর্তে এটা হতে পারে। সে যত বড় লেখক হোক, ঠিক আছে, সম্পাদনার প্রয়োজন আছেই। এটা প্রয়োজন। কারণ একজন লেখক ধরেন একটা উপন্যাস লিখলো, ঠিক আছে, সে হয়তো একটা সাল ভুল করেছে, সে হয়তো একটা জায়গার নাম ভুল করেছে, কিংবা হয়তো একটা চরিত্রকে দুই নামে ডাকতেছে, কিংবা দুইটা চরিত্রকে একই নামে গুলিয়ে ফেলছে। শব্দের ব্যবহার অনেক সময় একটু ঝামেলা এগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু ঘটতেই পারে। এতে কিন্তু মানে প্রতিবার কোনো বা লেখক সত্তারও খুব অবমাননা কিছু নেই। না 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 না, এগুলি কিচ্ছু না, এটা ভুল করবে এবং এগুলো মেনে নিতে হয়। তা আমাদের এখানে আমি জানি না এগুলো সম্পাদক মণ্ডলী, আমাদের যে অবশ্য বই বের করার জন্য যে খরচটা হয়, সেই খরচটা মানে প্রকাশকরা পোষাতে পারে না বলে তারা এই অতিরিক্ত খরচের দিকে যায় না। মানে সম্পাদক পরিষদ রেখে যেই খরচটা বহন করবে সেটা তো মানে পাঠকদের কাছ থেকে নিতে পারবে না, সেই খরচটা নিতে পারবে না, এই আশঙ্কার কারণে তারা আপনি এই সম্পাদনা অনুবাদের কথা ক্ষেত্রে বলেছেন যে অনুবাদের ক্ষেত্রে সম্পাদনা নেই, আসলে মৌলিক বইয়ের ক্ষেত্রেও নেই, এবং মৌলিক বইয়ের জন্য কিন্তু সম্পাদনা প্রয়োজন, যে কথাটা আপনি একটু আগেই বললেন যে সব বইয়েরই সম্পাদনা হওয়া প্রয়োজন। বাংলাদেশে একটা দুটো প্রকাশনী ছাড়া আসলে কারোরই ওইভাবে কোনো সম্পাদনা পরিষদ নেই। এখন অবশ্য কিছু কিছু তৈরি হচ্ছে। এই জন্য কিন্তু আমরা একটা মানে খুব আমি বলবো যে আমরা একটা জিনিস মোকাবেলা করি, প্রতি বইমেলাতে আমরা দেখি অসংখ্য বই বের হচ্ছে, কিন্তু মানহীন অনেক বইয়ের জন্য কিন্তু আপনার ভালো বইটা খুঁজে পেতে পাঠকের সমস্যা হয়। সে তো বটে, এই যে 4500 5000 বই বের হয় এক একটা মেলাতে, তাই না? এগুলো কয়টা পাঠযোগ্য বলেন, তাই না? আপনি যদি উপন্যাস বলেন, কয়টা উপন্যাস উল্লেখ করার মতো বের হয়, কিংবা প্রবন্ধের বই, কিংবা অনুবাদ মানসম্পন্ন। হয়তো সেই জায়গাটাতে আমরা কিছুটা সম্পাদনা থাকলে এত বই একসঙ্গে বেরোতেই পারতো না, আমরা মানটা রক্ষা ওটা তো একটা করতে পারতাম। ছাঁকনির মতো, তাই না? তো সেই ছাঁকনিটা তো নেই। তো আমরা একটু আপনার ভবিষ্যৎটার দিকে দৃষ্টি ফেরাই। আপনি রাজু ভাই বলেছিলেন যে আসলে আপনার প্রথম সত্তা কবি, আপনি একজন কবি, তো কবিতায় আপনি আসলে কতটা নিবেদিত থাকতে পারছেন এই যে অনুবাদ কর্মের পাশাপাশি? কবিতায় আমি নিবেদিত কম থাকতে পারছি বলেই আমার কবিতার সংখ্যা কম। আমার এই পর্যন্ত বইয়ের সংখ্যা 3টি, কবিতার বই আর কি। কিন্তু আমি মনে করি যে একজন ভালো অনুবাদক হতে হলো, যদি সে কবিতার অনুবাদক হয়, তিনি কবিতা না লিখলেও তার মধ্যে ওই সমমনস্ক, মানে যার কবিতা তিনি অনুবাদ করবেন সেই কাব্যবোধ তার মধ্যে থাকতে হয়। এমনকি আমরা যখন প্রবন্ধ লিখি, মানে কোনো একজন লেখক যদি প্রবন্ধ লেখেন, যেমন আপনি ধরেন চিন্ময় গুহর বই আপনি পড়েছেন তো, না? ঘুমের দরজা ঠেলে। ঘুমের দরজা ঠেলে। আপনার কি মনে হয় ওইটা কোনো যে কোনো সাধারণ কোনো প্রাবন্ধিকের প্রবন্ধ? না, ওটা তো মানে প্রতি মুহূর্তে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যায়, একটা ঘোরের মধ্যে নিয়ে যায়। মানে মনে হচ্ছে যেন এক কবির হাতে লেখা গদ্য, তাই না? যেই ভাষা এবং ওর যেই অলংকার, ওই মানে ইয়ের মধ্যে, বর্ণনার মধ্যে যে অলংকার এবং পাঠককে এবং কল্পনার চিত্রকল্প দেয়া আর কি, একদমই তাই। তো একটা কথা আছে যে প্রবন্ধ কবিতার কাছ থেকে ঋণ না নিয়ে সে স্বাধিকার অর্জন করতে পারে না। তার মানে হচ্ছে আপনার এই যে কবি সত্তার সাথে অনুবাদক সত্তার কি রক্তারক্তি হয়? না, রক্তারক্তি না, এরা একজন পরস্পরের বন্ধু, আচ্ছা, অথবা তারা 2 সতীন। কিন্তু সতীন হলেও তারা গলাগুলি করে থাকে। না, আমি বলতে চাচ্ছিলাম যে অনেক সময় না যে আপনি কবিতা ভেতর থেকে একদম ঠেলে আসছে, কিন্তু ওই সময় একটা অনুবাদ কর্মে হাত দিয়েছেন, তখন আসলে কি করেন? না না, তখন সেটা যেটা হয়, কবিতা যখন আসে তখন সেটা ফেলে দিয়ে কবিতাকে হাতে নেই, ঠিক আছে, ওকে শেষ করে, মানে লেখা শেষ হলে তারপরে আবার অনুবাদে চলে যাই, এরকম আর কি। এরকম একটা মানে ভালোই আছেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যাই হোক, আমরা হয়তো আরো ভালো কবিতা আপনার কাছ থেকে পাবো। আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাচ্ছি, তুলনামূলক সাহিত্য নিয়ে আমরা এখন খুব কাজ দেখছি এবং আসলেই সেটা বোধহয় খুব প্রয়োজন। তো আমি একটু আগে লেতেন আমেরিকার কথা আমরা বলছিলাম, ওখানে আর যাচ্ছি না। আমাদের এই বাংলার, এবং আমরা যদি অপার বাংলা ধরি, বা আমরা যদি ওপার বাংলা বলি, বা যদি পশ্চিমবঙ্গ বলো, এই দুই জায়গার সাহিত্যের তুলনামূলক বিষয়টা আপনি কিভাবে দেখেন? মানে কোন জায়গাতে আপনি তুলনা করবেন? মানে বাংলা সাহিত্য, পশ্চিমবঙ্গের সাহিত্য আর আমাদের বাংলাদেশের সাহিত্য। আমরা যদি একই ভাষার মানে বাসিন্দা, মানে ভাষার জগতে, বা আমরা একই জিনিস প্রত্যক্ষ করেছি, উপমহাদেশের বাস্তবতাগুলো তো অনেকটা একই বলা যায়। সেইটাই তো।
তাদের সঙ্গে আমাদের অনেক জায়গাতেই মিল না থেকে তো উপায় নেই, কারণ আমরা তো অভিন্ন একটা সংস্কৃতির সন্তান, অভিন্ন এক ভাষার ভেতরেই আমরা বসবাস করছি। যদিও ভাষার অনেক চলনে তাদের সঙ্গে আমাদের পার্থক্য তৈরি হয়ে গেছে, এবং এটি স্বাভাবিক, কারণ এই পার্থক্য শুধু যে পশ্চিমবঙ্গের সঙ্গে পূর্ববঙ্গের বাংলাদেশের তা নয়, আমাদের নিজেদের দেশেই তো এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের ভাষার অনেক রকম তফাৎ আছে, তাই না? আপনারা জানেন। তো এই পার্থক্যগুলো একদম অনিবার্য, এবং আমি মনে করি এটা বরং এমন এক বৈচিত্র্যকে তুলে ধরছে যেটা আমরা পরস্পরকে আসলে আরো সমৃদ্ধ করতে পারি। এই যে ভিন্ন আমরা, এই ভিন্নতার কারণে আমরা পরস্পরের কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছি। ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পাই, ওদের ভাষার অনেক ব্যবহার, ওদের অনেক যেটাকে বলে এক্সপ্রেশন, ইংরেজিতে যেটা বলে, তাই না, বা ইডিয়ম, অনেক বিষয়ের বৈচিত্র্য আর কি। এটা একটা ভালো দিক। আর ওদের সঙ্গে আমাদের মানে ওদের এমন কতগুলো গুণ আমি যেটা দেখতে পাই, বিশেষ করে গবেষণার ক্ষেত্রে আপনি দেখবেন, তারপরে ওদের মননশীল রচনার ক্ষেত্রে ওদের একটা খুব অগ্রসর, খুবই ওরা অনেক মনোযোগী বোধ হয় ওই জায়গাটাতে। আমার ধারণা ওরা খুব মনোযোগ দিয়ে কাজটা করে, যখন কোনো কাজ করে, হ্যাঁ, সেটা খুব মনোযোগ দিয়ে করে। এবং কবিতার জায়গাতেও তাদের একটা অসামান্য উচ্চতা আছে। সাহিত্যের ক্ষেত্রে আপনার কি মনে হয়, আমরা বাংলাদেশে কোন জায়গায়, আমাদের বাংলাদেশের সাহিত্যর কি অবস্থায় আছে, বা কোন জায়গায় কতটা আপনি আশাবাদী বাংলাদেশের কথা সাহিত্য নিয়ে? বাংলাদেশের এখনকার এই প্রজন্মে, এই প্রজন্ম বলতে আমি ধরেন গত 2-3 পর থেকে এই পর্যন্ত ধরি আর কি, গত মুক্তিযুদ্ধের পর থেকে আমরা বিবেচনায় নিই, হ্যাঁ, আমার ধারণা কথা সাহিত্যে আমরা পশ্চিমবঙ্গের থেকে আমার ধারণা অনেক বেশি আমরা এগিয়ে আছি। এটা জানি না, এটা হয়তো আমাদেরকে এই একটি স্বাধীন ভূখণ্ড, আমাদের লড়াই, আমাদের অর্জিত যে স্বাধীনতা, এটা আমাদেরকে অনেক বিষয়ের আন্দোলনগুলো বা বিভিন্ন সময় যে আমরা আন্দোলন করছি, তো এইটা আমাদেরকে অনেক বেশি ওদের কাছ থেকে এগিয়ে থাকার একটা কি বলে, একটা সুবিধা দিয়েছে, আমি বলবো সুযোগ দিয়েছে, সুবিধা দিয়েছে। উপাদানটা আমাদের অনেক বেশি, আমরা উপাদানটা বেশি সংগ্রহ করতে পেরেছি যদি আমরা ভাবি ওইভাবে, কারণ অনেক টকবগে স্মৃতিগুলো আমাদের এখন মাথার মধ্যে, তাই না, একদম স্বাধীনতার পর থেকে। তো এইগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি উদ্দীপ্ত করে, নতুন করে লেখার জন্য, নতুন ভাবে দেখার জন্য। আমি কথা সাহিত্যের ক্ষেত্রে আমি বলবো আর কি। হ্যাঁ, এই জন্য আমি দেখবেন আমাদের এই ভূখণ্ডে যদি এই অভিজ্ঞতা না থাকতো, আপনি দেখেন সৈয়দ ওয়ালিউল্লাহর পক্ষে কিন্তু এই লাল সালু বলেন, কাঁদো নদী কাঁদো, আমার সেদিনও মনে হলো যে আসলে এইগুলো কি অপূর্ব সৃষ্টি, কাঁদো নদী কাঁদো। হ্যাঁ, এইগুলো কিন্তু হতো না, তাই না? এটা একটা ভূখণ্ডেরও কিন্তু একটা ব্যাপার আছে, যে আমার যত গ্লানি, রশিদ করিমের যে উপন্যাসটা, হ্যাঁ, আমার যত গ্লানি, তাই না, এইটা কিন্তু একটা ভূখণ্ড। আপনি জানেন যে রবীন্দ্রনাথের গল্প বেশিরভাগই হচ্ছে এই পূর্ববঙ্গের প্রেক্ষাপটে রচিত আর কি, ঠিক আছে? এবং আমি মনে করি যে আমাদের এই বঙ্গের একটা আলাদা, কিংবা ধরেন জীবনানন্দ দাশের মতো এত বড় কবি, তার কবিতার বৃহৎ একটা অংশই হচ্ছে আসলে এই অঞ্চলের প্রকৃতি, বিশেষ করে। হ্যাঁ, আপনি দেখেন না তো, এবং উনি যখন ওই কলকাতা শহরের ওই নাগরিক ওই কবিতাগুলো লিখছেন, নগর ভিত্তিক, হ্যাঁ, তখনও কিন্তু এই অঞ্চলের ইয়েগুলো কি বলে আপনার এই স্মৃতিকাতরতাগুলো কোনো না কোনোভাবে ওই সব কবিতার ভেতরে কিন্তু ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আসলে আমরা আশাবাদী, তাই তো? আমাদের বর্তমান যে সাহিত্যের যাত্রা, অবশ্যই আমরা আশাবাদী। এবং আপনার কি মনে হয় যে এক সময় আমাদের এই বাংলাদেশ বা আমাদের এই ঢাকাই হয়তোবা বাংলা সাহিত্যের প্রধান কেন্দ্রে পরিণত হয়ে উঠবে? জানি না সেটা কতটা হবে, তবে এরকম তো অনেক সময় ঘটে ইতিহাসে। কলকাতা কেন্দ্রিক ছিল একটা সময় ছিল, কিংবা সারা পৃথিবীর এক সময় সাংস্কৃতিক রাজধানী ছিল প্যারিস, বা এখনো হয়তো, কিংবা ধরেন লাতিন আমেরিকায় আর্জেন্টিনা এবং মেক্সিকো হচ্ছে গোটা দক্ষিণ আমেরিকার স্প্যানিশ সাহিত্যের দুটো কেন্দ্র। অনেক সময় এরকম কেন্দ্র হয়ে ওঠে,
নানান কারণে, সেটা মূলত লেখালেখি, প্রকাশনা সংস্থা বা আরো যত মানে এইগুলোকে বিভিন্ন কেন্দ্র করে যেসব মুভমেন্টগুলো আর কি, ঠিক আছে, এইসব কারণে। তো ঢাকা শহর সেটা পশ্চিমবঙ্গের লেখকরা অনেক সময় বলে আসছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায় কিংবা আরো কেউ কেউ। তবে আমি মনে করি আবার কোনো যে একটা সময় কিন্তু সৃষ্টি করে। হ্যাঁ, যেমন সময় মুক্তিযুদ্ধ কখনো হয়তো সৃষ্টি কখনো করেছে বা কোনো বিভিন্ন কোনো অভ্যুত্থানগুলো হ্যাঁ আমাদের এখানে লেখার একটা উপাদান দিয়ে একটা সৃষ্টি করেছে। ওই সময়ও একটা হ্যাঁ, মানে সেটা তো হয়। হুম, একটা ইতিহাস এক এক সময় এক একটা জায়গা বেছে নেয়। যেমন একসময় ভূমধ্য সাগরীয় অঞ্চলটা ছিল ব্যবসা বাণিজ্যের দিক থেকে একটা খুব কেন্দ্রবিন্দু, তাই না? কিংবা ধরেন একসময় ওই যে গোয়া বা হুম। ওইসব অঞ্চল বা প্যারিসটাও যেখান তো দিয়ে আপনি একটু আগে বললেন, সেটা তো এই ফরাসি বিপ্লবের কারণেই বা সবকিছু মিলেই তো আসলে সেটা হ্যাঁ, তো তো ঢাকা যদি সেরকম হয় সেটা আশ্চর্যের কিছু না। কিন্তু আমাদের আবার অনেক বিপদও আছে। বিপদ মানে আমরা বাংলা ভাষার জন্য লড়াই করেছি, আবার বাংলা ভাষার প্রতি আমাদের অবহেলাও কিন্তু সবচেয়ে বেশি। বেশি। পশ্চিমবঙ্গের ওরা আমাদের মতো এই সৌভাগ্য অর্জন করেনি, কিন্তু আমরা এই সৌভাগ্য অর্জন করার পরেও কিন্তু আমরা কিন্তু আমাদের ভাষার প্রতি ওই আসলেই মমতা অত দেখাতে পারিনি আমরা। না পারিনি, বরং কিন্তু ওরা কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু ওইভাবে বাংলার মানে আপনি দেখবেন যে সাইনবোর্ড গুলো কিন্তু এরকম বাংলা নেই বা ওরা কিন্তু অনেক হতাশ বাংলাটা নিয়ে। না, ওইটা তো আসলে যেহেতু ওরা ওইটা একটা প্রদেশ একটি এটা এখন ওদের ওদের ওইখানে এটা হবে, কারণ হচ্ছে যে ওরা একটা বহুভাষিক বহুজাতিক বা একটা হিন্দির দেশ। একটা প্রবল আধিপত্যের জন্য তাদের আধিপত্যের কারণে বাংলা ভাষা ওইখানে ধীরে ধীরে, আমি বলি ওটা ইয়েই বলেছেন, অলোকরঞ্জন দাশগুপ্তের ভাষাতেই বলি যে উনি বলেছিলেন যে কলকাতা আসতে আমার এখন ভয় লাগে, বলে যে মনে হচ্ছে এটা হচ্ছে স্মৃতির মহেঞ্জোদারো। হুম, অর্থাৎ ওই এই সারাক্ষণ হিন্দিতে কথা বলছে, এটা বাংলা ভাষার যে পরিমণ্ডল যে ইয়েটা সেটা উনি পান না বলে। তো সেটা হয়, এটা কিন্তু সুযোগটাই তারপরেও ঢাকাতে ছিল আর কি, যে ঢাকা বাংলা নিয়ে আরো চর্চা করতে পারতো, যেহেতু এটা হ্যাঁ, আমরা এর জন্য বাংলার জন্য আমরা প্রাণ দিয়েছি এবং আমরা বাংলাতেই চর্চা করি। হুম 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 কিন্তু তারপরে আমি দেখেন ওদেরকে আমি সালাম জানাই, স্যালুট দেই। এই বিলুপ্ত প্রায় বা ক্ষয়মান অবস্থায় ওরা যেভাবে বাংলাটাকে ধরে আছে, আঁকড়ে ধরে আছে, এইটা কিন্তু একটা বিরাট প্রবল ব্যাপার। প্রেমে। আপনি দেখেন এখনো ওদের ওইখানে এতগুলো প্রকাশনা সংস্থা এবং ওদের বইয়ের মান আপনি দেখেন, এবং ওদের বইয়ের মান শুধু না, প্রকাশনা বলেন, এই যে রচনার গুণ বলেন, সেগুলো কিন্তু আমরা অনেক জায়গায় ওদেরকে আমরা এখনো ওদের কাছে আমরা যেতেই পারিনি বা অতিক্রম করতে পারিনি। পারিনি হ্যাঁ, ফলে ওদের যে ভাষার জন্য যে মমতাটা, এই মমতাটা কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে ওদের কাছ এবং থেকে। আমরা যদি আরেকটু মানে যত্নবান হতাম আমাদের ভাষার প্রতি, হুম তাইলে বোধহয় আমরা সত্যি সত্যি ঢাকাকে একটা বাংলা ভাষার প্রধান মানে সাহিত্যের কেন্দ্র করে তুলতে পারতাম, তাই তো? সেটা আমরা চাই বা না চাই, সেটা এমনিতেই হয়ে উঠতো বা হয়ে উঠবে, উঠবে কিন্তু আমরা তো আসলে সেটা কিছুই করি না না, তো। হয়ে ওঠার তো উঠতেই পারে, কিন্তু আমরা কতটা মানসম্পন্ন বা কতটা একটা মানে সঠিক কেন্দ্রবিন্দুতে পৌঁছালাম, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। তা তো বটেই। এখন আপনি মানসম্পন্ন কি করে হবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বাংলা বিভাগে একজন শিক্ষক পাবেন না, যেই শিক্ষককে আপনি মানে জ্ঞানে বা বিদ্যার জন্য আপনি ইয়ে করতে পারেন। আপনি শ্রদ্ধা ইংরেজি করতে। ডিপার্টমেন্টে বলেন, হিস্ট্রি ডিপার্টমেন্টে বলেন, প্রায় প্রত্যেকটা বিভাগ পচে ধসে দুর্গন্ধ পুতিগন্ধময় হয়ে গেছে। আপনি তো এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় একটা একটা রাষ্ট্রের প্রধান বিশ্ববিদ্যালয়, যেখানে আগে ওইখানে সত্যেন বোসের মতো মতিলাল বিজ্ঞানীরা, মজুমদার ছিলেন। যে সত্যেন বোসের থিসিস লেখা অনুবাদ করে দিচ্ছেন আলবার্ট আইনস্টাইন, আপনি আইনস্টাইন। ভাবতে পারেন এবং এগুলো? আইনস্টাইনের এইসব- আগে ওনার নাম হ্যাঁ, আপনি ওইখানে বুদ্ধদেব বসু পড়িয়েছেন, ওইখানে অমর্ত্য সেনের বাবা পড়িয়েছেন, করেছেন। ওইখানে মহিতলাল মজুমদার শিক্ষকতা করেছেন। কত বড় বড় মানুষ এরা, এক একটা ডিপার্টমেন্টে আপনার বড় বড় সব একাধিক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তাই না? আপনি ভাবেন মোহাম্মদ আব্দুল হাই। আর মতিলাল আজকে মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা হচ্ছে উপাচার্য? হাস্যকর ক্লাউন এরা। ক্লাউনগুলি হচ্ছে এক একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি, আর এক একটা শিক্ষক হচ্ছে আপনার কৃতদাস, রাজনৈতিক কৃতদাস। আমরা হয়তো আশা করি যে আমরা এই জায়গা থেকে বের হব, আমাদের আশাবাদী থাকতে হবে, সেই আশাটাই আমরা করি। আমি একটা প্রশ্ন মানে একটু আমার বোধহয় ভুলে আমি করিনি আপনাকে, ওটা আমি একটু করতে চাচ্ছি। অনুবাদ নিয়ে আমরা আরেকটু কথা বলতে যাচ্ছি। একজন ভালো অনুবাদকের আসলে কোন বিষয়গুলির প্রতি খুব সতর্ক থাকা দরকার বা কি গুণটা থাকা দরকার? আমি সবসময় বলি একজন ভালো অনুবাদককে এনসাইক্লোপিডিক জ্ঞানের অধিকারী হতে হবে।
কারণ হচ্ছে আপনি বলতে পারেন যে ধরা যাক আমি একটা কবিতা অনুবাদ করব, খুবই সিম্পল একটা কবিতা, ঠিক আছে? আপনার যে সঞ্চিত জ্ঞান আছে, এই সঞ্চিত জ্ঞানটা পরোক্ষে আপনাকে সবসময় সহযোগিতা করবে। একটা শব্দের অনুভূতি, ওই শব্দটা হ্যাঁ কি অর্থে ব্যবহার করবেন, ওর অনুভূতির মাত্রা, যেমন সাগর বললে আমি যা অনুভব করি, সমুদ্র বললে আমি একই রকম অনুভব করি না। অবশ্যই। সমুদ্র বললে মনে হয় একটু গর্জন, বা নদী ওটা একটা উত্তাল হুম। তরঙ্গময়, ঠিক আছে? সাগরটা ওই ওই ধ্বনি আমাকে দেয় না, ঠিক আছে? শব্দের তো আলাদা একটা ওজন আছে, ইমেজ আছে একটা প্রত্যেকটা একদম। শব্দের। বা ধরেন একটা কবিতা, সেখানে হয়তো কবিতার মধ্যে একটা অলংকার শাস্ত্রে অ্যালিউশন বলে একটা কথা আছে, যেটাকে বলে মানে পরোক্ষ উল্লেখ। একটা কবিতার মধ্যে এরকম পরোক্ষ উল্লেখ থাকতে পারে, যেইটা হয়তো বহু কয়েকশো বছর আগের কোনো একটি লেখায় বিদেশি কোনো এক লেখকের লেখায় সেটা উচ্চারিত হয়েছে, সেইটা আবার যখন আজকের দিনের কোনো এক কবির কবিতার মধ্যে আসবে, ওইটা আপনি কিভাবে বুঝবেন যে এটা একটা অ্যালিউশন? সেটা বুঝতে হলে আপনাকে ওই জ্ঞানটা থাকতে হবে। মানে ভাষার যে ইতিহাস, ভাষার যে নারী আর কি, আমরা বলবো হ্যাঁ। ভাষার নারীটাকে জানতে হবে। হ্যাঁ, একজন মানে অনুবাদক। জ্ঞান বিজ্ঞানের নানান রকম ডিসিপ্লিনের যে জ্ঞান আছে, এই একজন অনুবাদক যত বেশি জানবে, ততই তার জন্য এগুলো সহায়ক হয়ে উঠবে। রাজু ভাই, আসলে তো সাহিত্যের আলোচনা এমন যে শেষ হতে চায় না। আরো দীর্ঘ দীর্ঘ সময় নিয়ে আলোচনা করলে হয়তো আরো অনেক কিছু জানা যেত, এবং আরো অনেকক্ষণ আমরা এই শিল্প সাহিত্যের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে পারতাম। কিন্তু আমাদের সময়ের যেহেতু একটু সীমাবদ্ধতা রয়েছে, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। সেটি হচ্ছে যে আমরা নারী লেখক বা পুরুষ লেখক এই উভয়টাই বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি লেখক লেখকই। তারপর একটু বলতে চাই যে আমাদের পুরুষ লেখকদের কি নারী লেখকদের লেখা পাঠের ব্যাপারে বা অনুধাবনের ব্যাপারে বা একটু স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কি কিছুটা অনীহা রয়েছে? সেটা কিছু তো থাকতেই পারে, কারণ হচ্ছে এই আমাদের এই সমাজটা যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, এবং যদিও আমরা বেশ কয়েকবার নারী প্রধানমন্ত্রী পেয়েছি, সেটা অন্য বিষয়। কিন্তু আমরা কিন্তু আসলে এই সমাজকে বদলে ফেলতে পারিনি। কারণ যেই নারী প্রধানমন্ত্রী বলেন, যারা নারী শাসক হিসেবে আসে, তারা আসলে শুধু দেহটাই শুধু নারীর, তার মস্তিষ্কটা হচ্ছে আসলে পুরুষতান্ত্রিক যে মস্তিষ্ক, তারই কিন্তু একটি মানে প্রয়োগ ঘটছে আর কি। তো ফলে সেই পরিবর্তনগুলো আসেনি। আমাদের এই নারী লেখকদের লেখার প্রতি আমাদের যেই পরিমাণ মনোযোগ দেওয়া উচিত ছিল, আমরা তো সেগুলো দেইনি। এমনকি যখন বাংলা সাহিত্যের ইতিহাস লেখা হচ্ছে, সেইখানেও নারীদের সাহিত্য নিয়ে বা নারীদের সাহিত্যের অবদান নিয়ে সেই আলোচনা খুব কম এসছে আসলে, যে কারণে পরে দেখি যে আলাদা আলাদাভাবে পরে এই দিকগুলো এখন ইদানিং এসব কাজ হচ্ছে আর কি, সেটা আমরা দেইনি। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আমাদের এখানে নারীরাও কিন্তু অতটা সময় আসলে কখনো দেয়নি লেখার জগতে, যতটা একটা পুরুষ দিতে পারেনি। হ্যাঁ, কারণ হচ্ছে এইখানে নারীকে অনেক বেশি দায়িত্ব, সামাজিক দায়িত্ব বা পারিবারিক দায়িত্ব পালন করতে হয়। সেটাই আমি বলতে চাচ্ছি, সেটা তারা পারেনি আর কি, ঠিক আছে? তো এই না পারাটার জন্য ওই নারীর আসলে কোনো দোষ না, দোষটা হচ্ছে আমাদের সমাজ, এই যে ব্যবস্থাটি এরকম যে তাকে আসলে করতে দেয় না। যতটুকু পেরেছিল ততটুকু আসলে আমরা মূল্যায়ন করতে হয়তো পারিনি। না, সেটা তো আমরা পারিনি, কারণ আমরা বেগম রোকেয়াকেই তো আসলে ঠিক মতো মূল্যায়ন করতে পারিনি। বেগম রোকেয়া যে এত বছর আগে সুলতানাস ড্রিম, যেটা একটা মানে সায়েন্স ফিকশন, এত কাল অগ্রগামী একজন, হ্যাঁ, তা কি আমরা এখনো পর্যন্ত করতে পেরেছি বলেন? বেগম রোকেয়াকে বোধহয় আমরা অতিক্রম করতে পারিনি আসলে। না, সে তো বটেই। আমি তো মনে করি যে তার মতো লেখিকা আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, নারী বলেন, পুরুষ বলেন, আমি সমস্ত এগুলো ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে আমি বলবো বাংলা সাহিত্যের অত্যন্ত মৌলিক একটি স্তম্ভ। তার ধারে কাছে কোনো পুরুষ বা এইরকম অনেককেই আপনি পাবেন না। তো রাজু ভাই, আমরা অনেক কথা শুনলাম, আপনার ব্যক্তি জীবন নিয়ে অনেক কথা বললাম। শেষ করে যাব তার আগে একটু বলতে চাই, যতটুকুই সময় পার হয়ে এসেছেন, আপনার সামনে আরো অনেক সময় পড়ে আছে। আমরা এখন আপনাকে তরুণী বলবো, তারপরে জীবনটা যতটুকু দেখে আসলেন, আসলে আপনার কি মনে হয় আমাদের এই যে এই জীবন আমরা আসলে কতটুকু উপভোগ করতে পারি, বা জীবনের মানেই বা কতটুকু বুঝতে পারি? কঠিন প্রশ্ন।
মানে প্রশ্নটা সহজ কিন্তু উত্তর কঠিন আর কি। উত্তর কঠিন। আসলে আমরা তো মানে জীবনের মানে আছে, কিন্তু সেই মানেটা জানলে হতাশ হতে হয়। অর্থাৎ আমাদেরকে মরতে হবে আর কি, এর তো কোনো বিকল্প নাই। আর মৃত্যুর পরে আমাদের কি হবে না হবে সেটা আস্তিকতার জায়গা থেকেই বলি আর নাস্তিকতার জায়গা থেকেই বলি। জীবনের পরে কি হবে এটা নিয়ে আসলে আর আমার মানে আমাদের মাথা ব্যথা নেই। একজন আস্তিকের আছে, সেটা থাকুক, কিন্তু এই যে জীবন, এই যে জীবন আমরা পেলাম, যাপন করলাম, এটা একটা একটা দুর্ঘটনা। কারণ আপনি আমি জন্মাবো এর তো কোনো রকম কোনো নিশ্চয়তাও ছিল না, কিছুই ছিল না, তাই না? আমরা একটা আকস্মিক বাবা মার তাদের একটা সংযোগ, সেই সংযোগের সূত্রে আমরা জন্ম নিয়েছি। এবং এই জন্মটাও একটা বিস্ময়কর ব্যাপার। শত শত শুক্রাণুর মধ্যে একটি শুক্রাণু বা দুটো শুক্রাণু সে সফল হচ্ছে। আপনি মানে এটা একটা বিস্ময়কর ব্যাপার। বিস্ময়কর ব্যাপার। জন্মটা একটা বিস্ময়কর, আর মৃত্যুটা একটা বেদনা। মানে এই কিন্তু এই পৃথিবী, মাঝের যে সময়টা কাটালেন, সাহিত্য এইটা আপনি সাহিত্য করতে পেরেছেন, এই জায়গাটা থেকে আপনি এইটার জন্য নিজেকে আমি অনেক জীবনের কাছে আনন্দময় মনে করেন? কৃতজ্ঞ। অবশ্যই আমি যে অন্তত আমি আর মনে কিছু করি না হোক আমি সাহিত্য করতে পেরেছি বা আমি সাহিত্যে নিবেদিত থাকতে মানে পেরেছি, আমি যা পছন্দ উপভোগ করেছি করতে আমি পেরেছি, সেটা আমি করছি করছি। এইটা। এবং এটাই বড় বিষয়। এবং এই জীবনের কাছে আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ। তো আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে কথা বলবো, আবারও দেখা হবে, আরো অনেক অনেক বিষয় নিয়ে আমাদের কথা হবে শিল্প সাহিত্য নিয়ে। প্রিয় বন্ধুগণ, আমরা এতক্ষণ আলাপনে ছিলাম আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব রাজু আলাউদ্দিন ভাইয়ের সাথে। আমরা আশা করি হয়তোবা আপনাদের এই আলাপচারিতা ভালো লাগবে। হয়তোবা যারা শিল্প এবং সাহিত্য নিয়ে ভাবেন, শিল্প সাহিত্যের অনুরাগী, তারা হয়তো এখান থেকে কিছু রসদ সংগ্রহ করতে পেরেছেন, কিছু কথা হয়তো আপনাদের ভালো লেগেছে। আমরা আগামীতে অবশ্যই আবারও আসবো শিল্প সাহিত্য বিষয়ক আলাপচারিতায়, জয়া নন্দিনীতেই, এবং নিশ্চয়ই সেদিন আমাদের সাথে থাকবে আমাদের কোনো প্রিয় মানুষ, প্রিয় মুখ, কোনো প্রিয় ব্যক্তিত্ব, তার সাথে আমরা মাতবো আবারও আলাপচারিতায়।